আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? অদ্ভুত ক্রিপ্টো সাগরের আবহাওয়ার নিউজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে অনেকদিন পরে, প্রায় 15 থেকে 16 দিন পরে আমার 10 পয়েন্টের যে ভিডিওটা, বর্তমান মার্কেটের 10টা সিক্রেট ফান্ডামেন্টালের যে বিষয়গুলো আপনাকে খুবই হেল্প করে। এই 10 পয়েন্টের ভিডিওটাতে নর্মালি আপনারা অনেকেই জানেন যে মাসে মাঝে 2বার বা 3বার হয়ে থাকে, সর্বোচ্চ গেলে 3বার হয়ে থাকে, এবং এই ভিডিওতে আপনাদের অনেক সিক্রেট কিছু বিষয় থাকে, হিডেন বিষয়, যেগুলো বোঝানোর চেষ্টা করি। এছাড়া অনেক ট্রেড থাকে, 2-3টা ট্রেড দেওয়ার চেষ্টা করি, বা যে ডিরেক্টলি বলতে গেলে আগে যেভাবে বলতাম, মনে করি যে সিগন্যাল দেওয়ার চেষ্টা করতাম, তো সেভাবে তো এখন আর বলা যায় না। তো এই ভিডিওর মধ্যে নর্মালি আপনাদের গাইডলাইন থাকে আগামী 1 সপ্তাহ বা 2টা সপ্তাহ আমরা কিভাবে ট্রেড করবেন, কিরকম কি বিষয় হইতে পারে, বা কোন বিষয়টা ঘটলে কি হইতে পারে, বা আপনাদের কি করা উচিত তখন। ঠিক আছে, তো সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। তো আজকে অনেকদিন পরে, প্রায় 10 থেকে 15 দিন পরে আজকে এই ভিডিওটা আবার শুরু করতেছি। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা শুরু করার আগে একটা সঙ্গে ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। তো আমার ভিডিওতে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজিং টাইপের কোনো কিছুই থাকে না, এবং আমি যে ভিডিওগুলো করি এবং আজকের ভিডিওটাও টোটালি আপনাদেরকে শিখানোর পারপাসে তৈরি করে হইতেছে। তো এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনি এডুকেশনাল পারপাসে নেওয়ার চেষ্টা করবেন, এবং এই ভিডিও দেখে আপনি শিখার চেষ্টা করবেন। এখান থেকে আপনি কোনো প্রকার কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন না। সর্বপ্রথম যে বিষয়টা, আমরা এই যে মার্কেট এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে, এই সময় আমরা যে ধরনের ভুলগুলা করি, বা আমাদের ক্ষেত্রে যে বিষয়টা প্রবাদ বাক্যটা সব থেকে বেশি চলে, বাই দ্য নিউজ সেল দ্য হিউমার। ঠিক আছে, তো পরিস্থিতি ওয়াইজ আমরা এই সময়গুলোর মধ্যে এখন মনে করেন যে মার্কেট এখন পাম্প করা শুরু করতেছে, কত হইতেছে বা পাম্প করা শুরু করবে, বা এই মাসটা ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই সময় আমরা যে ধরনের ভুলগুলা করি, বা এই সময় আমাদের যে ধরনের মনে করেন যে ফাঁদে পালিয়ে ফেলি, যে বাই দ্য নিউজ। ঠিক আছে, যে বর্তমানে মার্কেট এখন পাম্প হবে, আপ হবে, টাম্প হবে, বা ভুল মার্কেট শুরু, আপনি এখনো মিস করতেছেন, এখন আপনি ফাঁদে শুরু করেন নাই, এখন আপনি কিনেন নাই, এখন আপনার কিনা উচিত, এই ধরনের নানান কিছু আসবে। এখন আর আপনি এই ফাঁদে পা দিবেন না। আমি গত সপ্তাহে এবং গত মাসে 3টা লো ধরার কথা বলছিলাম, যখন নাকি 100-এর নিচে গেল তখন বলছিলাম, এবং 103-এ আবার যখন আসলো তখন বলছিলাম, 105-এ বলছিলাম। ঠিক আছে, এই 3টা লো যদি না মিস করে থাকেন, তাহলে এখন আর আপনার মার্কেটে ঢোকা ঠিক হবে না। আপনি যদি খুবই এক্সপার্ট হয়ে থাকেন, আপনি যদি খুবই ভালো হয়ে থাকেন, আপনার যদি মনে করেন যে ট্রেডিং নলেজ খুবই ভালো হয়ে থাকে, তাহলে সেটা আলাদা বিষয়। আপনি বুঝে বুঝে শিখে আপডেট গ্রহণ করে আপনি সামনে আগাইতে পারেন, কিছু ধরনের রিস্ক নিতে পারেন। কিন্তু এইখানে এখন আর আপনার ঢোকাটা একেবারে ঠিক হবে না। এখন আপনি একটা কাজ করতে পারেন, আবার হাই ধরার চেষ্টা করতে পারেন, যে হাই ধরে আমি লো করার চেষ্টা করব, অথবা যদি হাই হওয়ার সম্ভাবনা থাকে, সেই হাইটা আমি ক্যাচ করার চেষ্টা করব, এই ধরনের বিষয়টা করতে পারেন। যদি ওসমান তো সেই হাইটা যদি আপনি ক্যাচ করতে পারেন, হাইটা ধরে আপনি মনে করেন একটা বা 2টা ডিসিএ করার মাধ্যমে আপনি মার্কেটের থেকে সেল অথবা পুরো শর্ট করার চেষ্টা করতে পারেন। 2 নম্বর বিষয়, এই বিষয়টা এর আগে আমি প্রায় 1 মাস আগে খুব ভালো করে বোঝা দিয়েছিলাম, তো যে এই বিষয়টা আবারও ঘুরতেই যাইতেছে। ডোনাল্ড ট্রাম্প চায়নার এই যে গত 26 তারিখে বলে যে চায়নার সাথে আমাদের একটা চুক্তি হয়ে গেছে, এগুলো সম্পূর্ণভাবে ফাও কথা, এই ধরনের কথা কোনো ভ্যালু নাই। ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে চায়নার উপর থেকে ট্যারিফ নানান মনে করেন যে আর কি বলে এক্সাম্পল দিয়ে, নানান অজুহাত দিয়ে সে চায়নার উপর ট্যারিফ গুলা সরা নেবে। এর মধ্যে সবথেকে মেন যে সেক্টরটা হয়েছে এআই সেক্টর, এবং যে টেকনোলজি সেক্টর, এবং যেটা নাকি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো চিপ সেক্টর। ডোনাল্ড ট্রাম্প যদি চাই, তারপরে মনে করেন যে সেই সেক্টরের থেকে মার্কেটের উপর থেকে সম্পূর্ণ 10%, 15%, 20% না, বা 100% বা 200% না, সম্পূর্ণ ট্যারিফ সরা নিতে হবে এই একটা সেক্টর থেকে, টেকনোলজি সেক্টর থেকে। কেন সরা নিতে হবে? আমি বলছিলাম যে এনভিডিয়া একটা বিষয়, ডোনাল্ড ট্রাম্পের সাথে এনভিডিয়ার সাথে একটা মনে করেন মিটিং হয়েছিল। এখন যে বিষয়গুলো শোনা যাইতেছে, এনভিডিয়া, ইন্টেল, ডিল, ওপেন এআই, যে সব বড় বড় যে কয়টা মনে করেন টেকনোলজি কোম্পানি আছে, সেই টেকনোলজি কোম্পানিগুলোর সাথে কোম্পানিগুলোর সাথে, অথবা ডিরেক্টলি সেই কোম্পানিগুলাই ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিতেছে। কেন দিতেছে? ধরেন যে হুয়াই এর সাথে যে বিষয়টা করছে, সেই বিষয়গুলো তাদের সাথে করতে পারে। কেমন? যে ডোনাল্ড ট্রাম্প চাপ দিলেন যে হুয়াই আমেরিকাতে সেল করা নিষেধ, অথবা সারা বিশ্বের জন্য হুয়াইয়ের উপর ব্যান লাগা দেওয়া হলো। হুয়াই মনে করি যে ব্যবসা করতে পারবে না। 2 নম্বর কথা, অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবে না। তো ঠিক আছে, হুয়াই বললো যে ওকে ঠিক আছে, নো প্রবলেম,
এতে আমাদের কিছুই যায় আসে না, আমরা নতুন অ্যান্ড্রয়েড সিস্টেমে বানা ফেলবো, নতুন অপারেটিং সিস্টেম বানা ফেলবো, ঠিক আছে। এবং 4-5 বছর পরে হঠাৎ করে নোয়াই এখন আবার মার্কেটে ফেরত আসছে তাদের নতুন অপারেটিং সিস্টেম এবং সবকিছু নিয়ে, এবং আস্তে আস্তে জনপ্রিয়তা হইতেছে। তো এনভিডিয়া সারা বিশ্বের জন্য সব থেকে বেস্ট হলো গিয়া চিপের জন্য, ইন্টেলও চিপের জন্য বেস্ট, ঠিক আছে। তো এরকম আরো অনেকগুলো কোম্পানি আছে যেগুলো নাকি চিপের জন্য বেস্ট, এবং তাইওয়ানের যে মেন কোম্পানি সেটাও মনে করেন যে চিপের জন্য বেস্ট। এখন যদি মনে করেন যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প চায়নার উপর ট্যারিফ দেয়, ডোনাল্ড ট্রাম্প যদি তার নিজের এই প্রোডাক্টগুলোর উপর যদি ট্যারিফ দেয় যে চায়নাকে আমাদের এই প্রোডাক্টগুলো কিনতে হলে 200% ট্যারিফ দিতে হবে, 100% ট্যারিফ দিতে হবে, বা 50% ট্যারিফ দিতে হবে, চায়না বলবো কেন প্রবলেম, আমরা ওখানে ট্যারিফ দিয়ে আপাতত নিতে থাকি এবং আমাদের দেশে আবার সে বানানো শুরু করবো। চায়না 1 বছর ফেল হবে, 2 বছর লাগবে, 5 বছর লাগবে, 10 বছর লাগবে, 20 বছর লাগবে, কিন্তু একটা সময় যায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে যে চায়না সফল হয়ে যাবে, কাছাকাছি যাবে, সেটাকে আপডেট করে একটু ভালো করবে, আবার আপডেট করবে। সো এনভিডিয়া কোনোভাবে চায় না যে মানে চায়না এই ধরনের পরিস্থিতিতে ফেস করুক, বা এই ধরনের চায়নাকে এই ধরনের পরিস্থিতিতে ফালানো হোক। তো এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তো এআই কয়েন গুলার যে বিষয়গুলো আছে, সাডেনলি দেখবেন চায়নার এই বিষয়টা নিয়ে মার্কেট একটা বেড বল পাম্পিং আসবে, যে বিষয়টা বোঝাইতে চাইছিলাম, বা এক কথা বলতে গেলে যে কথাটা। তো এই বিষয়টার উপর সব থেকে ইম্পর্টেন্ট হবে সেপ্টেম্বরের 1 তারিখ। কেন সেপ্টেম্বরের 1 তারিখ? গত 4 মাস আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে চায়নাতে এআই যে বিষয়গুলো আছে, এআই বাধ্যতামূলক করা হয়েছে ক্লাস নার্স 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, এবং সেপ্টেম্বরের 1 তারিখ থেকে বিষয়গুলো হবে। তো সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এআই কয়েনগুলো আমার যেগুলো আছে সেগুলোর উপর একটা ইফেক্ট 100% আসবে। সেটার মধ্যে সবথেকে বেশি হলো গিয়ে আমি যে 3টা কয়েনের নাম বলছিলাম, সেটা হলো কি রেন্ডার, আইএনজে, আরেকটা বলবো না, সেটা শুধুমাত্র ইনফো গ্রুপে, ঠিক আছে। সব তো ফ্রিতে দিলে চলে না, তাই না? 3 নম্বর বিষয়টা কি, এই ট্যারিফ অফ করে দিয়েছে গতকালকে। এইটার পিছনে একটা বিরাট বড় বিষয় আছে যে যেমন 9 তারিখ পর্যন্ত কানাডা এবং অন্যান্য কিছু দেশের উপর মনে করে স্থগিত ছিল, তো সেটা আবার বড় বাড়াইবে কিনা সেটা হলো বিষয়। তো 14 তারিখ থেকে আমেরিকাতে ক্রিপ্টো উইক চালু করা হইতেছে, বা ক্রিপ্টো উইক করা হইতেছে। তার মানে 14 তারিখের পর থেকে আমরা নর্মালি ভাবতেছি যে 14 থেকে 19 তারিখ পর্যন্ত মার্কেটে একটা বিরাট বড় পাম্পিং আসার সম্ভাবনা আছে, বা নিউ হাই টাচ করার সম্ভাবনা আছে। তো সেইটার আগে যদি মনে করেন যে একটা বিরাট বড় ডাম্প হয়ে যায়, তাহলে তো সেই পাম্পটা হওয়ার এত বড় পাম্প করানো সম্ভব না। বা ধরেন 108-এ আছে এখন, 10 কে মাত্র পাম্প হলো, বা সেইটার ওয়াইজ 10 কে পাম্প হবে, 108-এর আর 10 118, অনেক ভালো। কিন্তু বাইচান্স যদি মনে করি যে 9 তারিখে সেই ট্যারিফটা যদি স্থগিত করা না হইতো, আর মার্কেট যদি 103-এর কাছাকাছি চলে যেত, 103 আর 10, 113-এর উপরে কিন্তু আর যাওয়ার সম্ভাবনা থাকতো না, বা 115-এর উপরে যাওয়ার সম্ভাবনা থাকতো না। তো আমেরিকার গভর্নমেন্ট চাইতেছে না যে মার্কেট এখন আর ডাম্প হোক, বা মার্কেট এখন আবার আর লো হোক, বা এখন মার্কেট একটা ক্রাইসিস তৈরি হোক। কারণ কি, এই জুলাই মাসটা খুবই ইম্পর্টেন্ট। আগস্ট মাসে অথবা সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা হয় মানি প্রিন্টিং পাবো, না হলে রেট কার্ড পাবো, দুইটা থেকে যে কোনো একটা 100% পাবো। 2 নম্বর কথা, সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে আমাদের ইটিএফ এর অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এইচএসসি আর হইলো গিয়া কি জানো করে এক্সআরপি, এটা লিখে রাখি, নাহলে পরে একটু পরে এটাও বুঝাইতে আমার কষ্ট হয়ে যাবে, কারণ নেক্সট ভিডিও কবে আসবে বাস ভুলে যাবে এই বিষয়টা। নেক্সট এতটা এই ধরনের মানে এক্সপ্লেন ভিডিও কবে আসবে সেটার কোনো গ্যারান্টি নেই। আর এখন আমি ভিডিও মোটামুটি কমা দিব, আগের মতো আর এইভাবে মনে করেন যে ডিরেক্টলি ভিডিওতে আসবো না, যা কিছু আছে সব টেলিগ্রামে, ফুল আমি টেলিগ্রামে শিফট হয়ে যাবো, ঠিক আছে। কোথায় জানিয়েছিলাম, এসএসসিটাকে তাহলে মার্কেটকে পাম্প করানো হবে, এটা একটা প্ল্যানিং হয়ে গেছে। এবং সেই পাম্পটা কালকে এবং পরশু থেকে আমরা, আজকে থেকে তো পাওয়া শুরু হইতেছে, কালকে পরশু থেকে আমরা মোটামুটি মনে করি যে পজিটিভলি দেখা শুরু করব। কিন্তু এইখানে মেন গুরুত্বপূর্ণ বিষয় কি, পাম্প হইতেছে ঠিকই, বা আপডেট হইতেছে ঠিকই, কিন্তু বিটকয়েন উপরে যাইতেছে, আমার নিচে ফেরত আসতেছে। এতে কি হইতেছে, বিটকয়েন পাম্প হইলেও অলকে পাম্প করতে দেওয়া হইতেছে না। তার মানে কি, কিছু মানে ওল্ড কয়েন আছে সেইগুলো আবার অন্য কয়েনকে আর পাম্প করতে দেওয়া হবে না। সেইখানকার মধ্যে আমি 21টাকে আপনাদেরকে খুঁজে দিয়েছিলাম, সেই 21টার মধ্যে আরো মানে খুবই এক্সপেরিমেন্ট করে অনেক ধরনের অনেক পরীক্ষা নিরীক্ষা চালায় 11টা স্পেশাল কয়েন আমি গত মাসে দিয়েছিলাম, যে ভিডিওটাকে দিতে গিয়ে আমার চ্যানেলটা স্ট্রাইক খাইছে। যে 11টা কয়েন আমি দেওয়ার পরে আমার চ্যানেলটা স্ট্রাইক খাইছে। তো আমি আর সেই রকম ডিরেক্টলি ফাইন্যান্সিয়াল কোনো ধরনের অ্যাডভাইস দিব না, এবং আমার এই ভিডিও কোনো ধরনের ফাইন্যান্সিয়াল কোনো ভিডিও না। সো সেই 11টা কয়েন সম্পর্কে যদি জানতে হয়, আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন। আর 2 নম্বর কথা, সেই 11টা কয়েনের মনে করি দেওয়ার সাথে সাথে আমার এখানে চ্যানেলটা এসেছে, তার মানে কি আমি তখন বুঝে গেছিলাম যে এইটাই আসছে, এই 11টা কয়েনই মানে যে বর্তমানে মার্কেট কিলার।
আছে। তো আপনি যদি সেই 11টা কয়েনের বাইরে যা থাকেন তাহলে আপনার আর পাম্পিং এর আশা একেবারেই নাই। নর্মালি বিটকয়েন যখনই পাম্প হয় সেই 11টা কয়েনই খুব ভালো পাম্প হয়, বিটকয়েন যখন ডাম্প হয় সেই 11টা কয়েন তেমন এতটা ডাম্প হয় না। আমি এটা আপনাদের এক্সপেরিমেন্ট করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে দেখাও দিছি, বুঝাও দিছি, শিখাও দিছি এবং কিভাবে করে এই ধরনের এক্সপেরিমেন্ট করবেন সেটাও বোঝা দিচ্ছি। 3টা বিষয় বললাম না, 4 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় কি, যে আমি যে 11টা কয়েন আপনাকে দিছিলাম সেই 11টা কয়েনের মধ্যে আমি মানে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই কয়েনগুলা এরকম হইতে পারে বা এরকম হওয়ার সম্ভাবনা আছে, এবং যে ধরনের বিষয়গুলো আমি আপনাকে বোঝা বলছিলাম যে ওই ধরনের বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আছে। এবং এই মাসে যারা নাকি যখন বিষয়গুলো ভিডিওটা দেখছিলেন এখন দেখতে পারতেছেন যে ঠিক সেটাই হয়ে গেছে। 5 নম্বর বিষয় বাইবিট। দেখেন বাইবিট যখনই ফেব্রুয়ারিতে হ্যাক হইলো, মার্কেটে ফার্স্ট ক্রাইসিসটা বাইবিটের মাধ্যমে আসলো, তখন মনে করেন আমি একটা বিষয় বলছিলাম, বাইবিটের যে পরিমাণ লস হয়েছে বাইবিট এখন রিকভার তো করবে না বা করার চেষ্টা করবে না। বাইবিট এই সম্পূর্ণ অর্থটা বাইবিটের যে ইউজার আছে তাদের মাধ্যমে নিবে, আমরা যারা নাকি বাইবিট ইউজ করি আমাদের কাছ থেকে উঠা নিবে। এখন গতকালকে দেখলাম যে ইন্ডিয়ার বা আমাদের সাব এশিয়ানের কিছু বিষয়ের সাথে সাথেও আরো কিছু এক্সট্রা বিষয় জড়িত করে প্রায় 18% জিএসটি অ্যাড করছে। তার মানে কি, আপনি যদি 100 টাকা যদি সেখানে আপনার বিষয় থাকে তাহলে সেখানে 18 টাকা আপনার ট্যাক্স হিসাবে বসানো হবে বা ভ্যাট হিসাবে বসানো হবে বা জিএসটি বা হিসাবে বসানো হবে। তখন আমাকে অনেকেই অনেক গালাগালি করছে। তো যে দেখেন এই যে বিষয়গুলো নিতেছে, বাইবিট কিন্তু বাধ্য হয়ে নিতেছে, কারণ কি তাদের হিউজ পরিমাণের ডলার হ্যাক হয়েছে, ইউএসডিটি হ্যাক হয়েছে, ইথেরিয়াম হ্যাক হয়েছে বা যাই হয়েছে যাই হোক, একটা মানে সেটা ডলার হিসাবে করলে একটা হিউজ পরিমাণ ডলার হ্যাক হয়েছে, সবথেকে বড় হ্যাক বলা যায় ইতিহাসে বা সবচেয়ে বড় এক্সচেঞ্জ হ্যাক। এবং সেই টাকাটা কি তারা তুলবে না? আপনারা যদি এতটা মনগঞ্জে মানে ইয়ে থাকেন যে না বাইবিট অনেক মহান 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 কাজ করবে, তাহলে মনগঞ্জে আপনাকে এখন ক্রিপ্টো মার্কেটে সরে যাওয়া উচিত। ক্রিপ্টো মার্কেটে যদি কোনো একটা স্ক্যাম ঘটে বা কোনো একটা বিষয়, কোনো একটা কয়েন বা কোনো একটা মানুষের যদি লস হয়, তার যে ইউজার আছে তাদেরকে নানানভাবে পাম্প টাম মাইরা তাদের পকেট থেকে নেবে, নিজের পকেট থেকে কখনো কেউ দেয় না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। 5 নম্বর পয়েন্ট, ইলন মাস্ক নতুন পার্টি তৈরি করছে। এইখানে মেন বিষয় কি, তাদের কি আসে যায়, তাতে কি ক্যান আসে যায় সে তার মেগেন ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্প দুজনে দুইটা বড় হাতি। যখন নাকি দুইটা বড় হাতি মানে একসাথে যুদ্ধ করে একে অপরের এগেনস্টে, তখন শুধু মাঠের ফসলের ক্ষতি হয়, সেই হাতিদের কোনো ক্ষতি হয় না। ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের যদি কোনো বিষয় হয় তাহলে তাদের ডোনাল্ড ট্রাম্প বা ইলন মাস্কের কিছু হবে না, আমেরিকারও কিছু হবে না, এটা মনে রাখবেন। কিন্তু তাদের উপর ডিপেন্ড করে ওয়ার্ল্ড ইকোনমি একটা মনে করেন যে নেগেটিভ কিছু হবে, এবং এটা পুরোপুরি স্ক্রিপ্টেড। আমার যা মনে হয় এটা টোটালি স্ক্রিপ্টেড। ঠিক আছে, কারণ কি ইলন মাস্কের প্ল্যানেই বা টস নানান কিছু অনেক কিছু মনে হয় ডোনাল্ড ট্রাম্পের মনে করেন যে সামনে আগাইছে, সেইখানে এত বড় একটা বিষয় এটা টোটালি স্ক্রিপ্টেড। একটা আজকে নাহলে পরে এই বিষয়টা বুঝতে পারবেন। মার্কেটের তারপরে 6 নম্বর বিষয়, 6 একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7 নম্বর বিষয়, গ্রিড। দেখেন গ্রিডের গত ভিডিওতে আমি একটা বিষয় বোঝা দিয়েছিলাম যে গ্রিড লেভেল যখন 75-এর উপরে যাবে তখন আপনি বুঝে যাবেন যে মার্কেট ডাউন হওয়া শুরু করবে, অথবা ইটিএফ যখন সেলিং শুরু হবে। ইটিএফ এখনো বাই হইতেছে এবং গ্রিড লেভেল 66-এ আছে, তার মানে মার্কেট এখন আর ডাম্প হওয়ার সম্ভাবনা নাই, মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যাবে, এটা খুবই ক্লিয়ার। তো কিরকম উপরে যেতে পারে সেটা একটা মানে একটা ধারণা করা যাইতে পারে যে 116 থেকে 120 এর আশেপাশে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এইটাকে একটুখানি ওভাররেটেড করে কিছু কিছু অ্যানালিস্ট, মানে আমি কিছু কিছু স্পেশাল অ্যানালিস্ট বলতেছে যে 125-এর আশপাশে যাওয়ার সম্ভাবনা আছে। আমার হিসাবে মনে করেন যে 116 থেকে 120, এর চেয়ে বেশি আমি আর দেখি না। তবে এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে, সেটা আলাদা বিষয়, সেটা এখন ভাবার বিষয় না। এখন আমার যে বিষয়টা কি, 120-এ 116 উপরে গেলে আমি শর্ট হওয়ার জন্য বা সেল করার জন্য বা মনে ডাউন করার জন্য সেটার প্রিপারেশন নেব। ঠিক আছে, সেটা কেন, এটা এই মাসের মধ্যে আবার একটা যদি যতখানি পাম্প হবে তার 70% আবার ডাউনও আসবে, এটা মাথায় রেখে নেবেন। 8 নম্বর বিষয়, এক্সআরপি এসিসি। এক্সআরপির সাথে এসিসির একটা ক্র্যাশ হইতেছে, এটা একটা টোটাল, এই বিষয়টা টোটালি স্ক্রিপ্টেড বা এটা টোটালি বানানো। কেন বানানো আমি নর্মালি বোঝাই। এক্সআরপি নিয়ে আমি গত 2 মাস আগে একটা ভিডিও করছিলাম, বা রস্টেল ফ্যামিলি নিয়ে একটা বিষয় বলছিলাম, যারা নাকি দেখছেন তারা জানেন। এক্সআরপি ভবিষ্যতের মনে করেন যে ট্রানজাকশনের মেন যে কয়েন বা মেন যে কারেন্সি সেটা হওয়ার সময় হইতে যাইতেছে, সেটা এখনই বোঝা যাইতেছে। তো এক্সআরপি কে যে বারবার ঠেকা রাখা হইতেছে, এটা ঠেকা রাখা হইতেছে না,
বারবার আপনাদের কাছে মানে সামনে তুলে আইনা ধরা হইতেছে এক্সআরপি। এই এক্সআরপির নামটা আপনি যখন যখন একবার শুনছেন, সেকেন্ড টাইম আবারও শোনানো হবে, থার্ড টাইম আবার শোনা হবে। এই এসিসির সাথে যুদ্ধ করে এক্সআরপি জিতে যাবে, তখন হবে এক্সআরপি এসিসির সাথে যুদ্ধ করে জিতে গেছে, এসিসি এক্সআরপি আটকে পায় নাই, তার মানে এক্সআরপি অনেক বড় কিছু। এইভাবে ধীরে 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 এক্সআরপি যখন এক পাওয়া যায়, এসিসি এক্সআরপি কে 3 পা পিছনে নেয়, 3 পা পিছনে নেওয়ার পর এক্সআরপি আবার 7 পা আগায়। এক্সআরপি এসিসি আবার আবার একটু টান দিবার চাই, এবার এক্সআরপি আবার এসিসির মুখে একটা লাথি মারে, এসিসি আবার এক্সআরপি কে ব্লক মারে। ঠিক আছে, এটা একটা গেম হইতেছে, বারবার মনে করেন নিউজটা আসতেছে, বারবার এই ধরনের ইয়ে আসতেছে। কেন আসতেছে? আমাদের কাছে বা সবার কানের কাছে বা আমাদের ব্রেনের মধ্যে এই বিষয়টা ঢোকানোর জন্য যে এক্সআরপি একটা বড় ধরনের বিষয়, এক্সআরপি একটা অন্যরকম বিষয়, এক্সআরপি একটা মানে এক্সট্রাঅর্ডিনারি বিষয়। এটা আসলে এক্সআরপি একটা এক্সট্রাঅর্ডিনারি বিষয়। ভবিষ্যতে মনে করেন আছে না, মানে 10, 15, 20 বছর পর বা 50 বছর পর দেখবেন যে এক্সআরপি আমাদের নিয়মিত ট্রানজাকশনের একটা কয়েন বা আমাদের কারেন্সি হয়ে উঠবে। এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেকগুলো কয়েনের ব্যাংকের সাথে সুইফট, তাদের একটা সুইফট যে সিস্টেম আছে সারা বিশ্বের, সেটার সাথেও একটা আলাদা ধরনের চুক্তি হয়ে গেছে এক্সআরপি বা রিপোলের। কিছু স্পেশালি আমি যখন নাকি বলছিলাম যারা নাকি মনে করেন যে মানে রিস্ক নিতে পারেন, যারা নাকি এক্সপার্ট, মোটামুটি মার্কেট সম্পর্কে জানেন, তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানেন, তাদেরকে আমি গত কিছুদিন আগে আমি বলছিলাম যে পাই 0.4 এর নিচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এবং এটা আমি গত 3 মাস ধরে বলে আসতেছি। পাই এখন যে পজিশন আছে, এই পজিশন থেকে আবারও যদি আপ হয়, তারপর আমি আপনাকে বলবো যে 0.4 এর নিচে আইসা তারপর পাইকে সামনে আগাইতে হবে। আমার কিছু ফেভারিট মাছের কথা বলি, আপনারা বুঝতে পারবেন যে এনা ফিশটা আমার খুবই ভালো লাগে, জুপিটার ফিশটা আমার অনেক ভালো লাগে, আইনজি ফিশটা আমার খুবই ফেভারিট। তারপরে হইলো রেন্ডার ফিশের চচ্চড়ি খাইতে ভালো লাগে। ঠিক আছে, তারপরে হইলো HBAR, এই ফিশটা আমার খুবই একটা ফেভারিট বর্তমানে হয়ে যাইতেছে। এছাড়া মনে করেন যে সোল ফিশ, টন ফিশ নিয়ে গতকালকে একটা বিষয় হলো, তো টন ফিশটা এখন আর আমার আগের মতো এতটা ভালো লাগে না। তবে এখন আমি আবার সুই ফিশের দিকে খুবই ঝুঁকতেছি। এছাড়া মনে করি যে এক্সএলএম, ঠিক আছে, যে আমার অন্যরকম ভালো লাগে। ঠিক আছে, লিঙ্ক ফিশটাও আমার খুবই ভালো লাগে। এর মধ্যে 2টা মাছের কথা বলবো। একটা মাছ হলো গিয়া সিআরও, এটা আমার খুবই ফেভারিট মাছ। আরেকটা ফিশ হলো গিয়া কি জান বলে এমএক্স, সরি এমএক্সি যে এক্সচেঞ্জ, এমএক্সি এক্সচেঞ্জের একটা ফিশ হলো গিয়া মনে করেন যে এদের নিজস্ব ফিশ বা এদের নিজস্ব অ্যাকুয়ারিয়ামের ফিশ বলা যাইতে পারে, সেটা হলো কি এমএক্স টোকেনটা। এইটা আমার খুবই ভালো লাগতেছে এবং মনে হইতেছে যে ভবিষ্যতে খুব ভালো কিছু এই ফিশটা খুবই বড় ফিশ বা রাঘব বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এই ফিশটার দিকে আপনারা চোখ রাখতে পারেন, কিন্তু এখন না মার্কেট এখন মনে করেন যে একটা টপ পজিশনে এসে পড়ছে, এখন মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আমরা এখন অনেক উপরেই আছি। এখন যদি আপনি এগুলোর কথা চিন্তা করেন, তাহলে আপনার মনে করেন যে আপনি ভুল পথে আছেন। অতএব এইগুলো যারা নাকি মনে করেন মোটামুটি এক্সপার্ট, যারা নাকি লং এ মোটামুটি খেলতে পারে, তাদেরকে আমি একটা হিন্টস দেওয়ার চেষ্টা করলাম যে তারা কোন কোন মাছ খাওয়ার দিকে এখন নজর রাখতে পারে। আবার মনে করেন যে ভবিষ্যতে স্পটে যেমন ধরুন একবারে ডাউন হয়ে গেলো, 100 এর নিচে আসলো, তাহলে আমি এই মাছগুলোর দিকে আবার চোখ রাখার চেষ্টা করবো। তো আপাতত অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি এবং অনেক কিছু বোঝাও ফেলছি। আর এমএক্স এর যে বিষয়টা বললাম, এমএক্সি এক্সচেঞ্জের একটা লিঙ্ক, আমার রেফারেল লিঙ্কটা আমি নিচে দিয়ে দিতেছি। যদি আমার ভিডিওটা আপনার উপকার মনে হয়, তাহলে আপনি সেখান থেকে এই রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে নেবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।